প্রিয় দর্শক, আমি সাজিদ, আপনারা দেখছেন N24 টিভি। আজকে আমাদের নতুন অনুষ্ঠান চর্চায় অমুক। আজকে আমাদের চর্চায় থাকছে বামেদের ব্রিগেড, আর চর্চায় থাকছে মীনাক্ষী মুখার্জি। তাই আজকে আমাদের অনুষ্ঠানের নাম চর্চায় মীনাক্ষী। তো চলুন শুরু করা যাক। আমরা জানি গত 7ই জানুয়ারি রবিবার বামেদের ব্রিগেড জনসভা হয়। সেই ব্রিগেডে কিন্তু জনপ্লাবন দেখা দিয়েছে। মানে যতটা আশা করা হয়েছিল তার থেকে অনেক অনেক বেশি কিন্তু মানুষ সেই ব্রিগেডে জড়ো হয়েছিলেন। ব্রিগেডে জনপ্লাবন এর কারণ, কারণ বামফ্রন্ট তো শূন্য, তাহলে এত মানুষ বামফ্রন্টের জনসভায়, শুধু বামফ্রন্ট কেন, বামফ্রন্টের মাত্র একটা সংগঠন, একটা সামান্য সংগঠন ডিওয়াইএফআই এর ডাকে এই ব্রিগেড ছিল। এর আগে যখন ব্রিগেড হয়েছিল তখন আমরা জানি যে সংযুক্ত মোর্চা নামে কিন্তু ব্রিগেড সমাবেশ হয়েছিল। সেখানে বামফ্রন্ট, কংগ্রেস এবং আইএসএফ এই তিনটে দলকে নিয়ে কিন্তু ব্রিগেড হয়েছিল। তখন ভিড় হওয়াটা স্বাভাবিক, তখন তিনটে দলের মিলিয়ে লোক ছিল। কিন্তু এই যে ব্রিগেড 2024-এর 7ই জানুয়ারি, সেই ব্রিগেডে কিন্তু শুধুমাত্র শুধুমাত্র বামফ্রন্ট, শুধু বামফ্রন্ট নয়, বামফ্রন্টের একটি সংগঠন, সেই ডিওয়াইএফআই, শুধু সেই যুব সংগঠন, তাদের ডাকে ব্রিগেড। আর তাদের ডাকে ব্রিগেডে কিন্তু মানুষের ভিড়, মানুষ কিন্তু ভরে গেছিল ব্রিগেড গ্রাউন্ডে। তো সেই দিক থেকে বলা চলে বামেদের ব্রিগেড কিন্তু একেবারে সফল। ক্ষমতা থেকে চলে যাওয়ার আগে যে ব্রিগেড ছিল আর এখনকার ব্রিগেড, এটা আকাশ পাতাল তফাৎ বামেদের কাছে। কারণ সেই এখন তারা রাজ্যের বিরোধী দলও নয়, বিরোধী দল মানে ক্ষমতায় থাকা তো দূরের কথা, প্রধান বিরোধী দলও তারা নয়, কিন্তু তবুও তাদের কাছে চ্যালেঞ্জ ছিল এটা যে ব্রিগেডে মানুষ আসবে কিনা। তো সেক্ষেত্রে তারা কিন্তু একেবারে সফল। এবং আমরা যেটা দেখি, বিজেপিও ব্রিগেড করেছিল, বিজেপির ব্রিগেডের থেকেও কিন্তু লোক সংখ্যা বেশি, এমনটাই মনে করা হচ্ছে সিপিআইএমের ব্রিগেডে। এই ব্রিগেডে বেশ কিছু পরিবর্তন, কেন এত মানে লোক সংখ্যা কেন বাড়ছে? কারণ তাহলে কি সিপিআইএমের দিকে বা বামফ্রন্টের দিকে ভোটটা শিফট করছে? বামফ্রন্ট শূন্য থেকে আবার কি ঘুরে দাঁড়াবে? এই ব্রিগেডের অনেক প্রশ্নই কিন্তু আসছে আমাদের মনে। তো ব্রিগেডে বেশ কিছু পরিবর্তন কিন্তু লক্ষ্য করা গেছে। এই যে সিপিআইএম বা বামফ্রন্টের সভা, এই সভায় কিন্তু আগের আর এখনকার এর মধ্যে কিন্তু বেশ কিছু পরিবর্তন কিন্তু লক্ষ্য করা গেছে। কি সেই পরিবর্তন? সেই পরিবর্তনের মধ্যে প্রথমেই ছিল কিন্তু বা যে ব্রিগেডের মঞ্চ, সেই মঞ্চে কিন্তু ভারতের জাতীয় পতাকা কিন্তু ওড়ানো হয়েছে, জাতীয় পতাকা লাগানো হয়েছে। ইনসাফ যাত্রায়ও কিন্তু শুধু মঞ্চে নয়, ইনসাফ যাত্রা যে চলেছিল দীর্ঘদিন ধরে, সেই ইনসাফ যাত্রায়ও কিন্তু ভারতের পতাকা দেখা গেছে। এছাড়াও বিভিন্ন মিটিং মিছিল, ব্রিগেডগামী মিছিল, সেই সমস্ত মিছিলে ব্রিগেডের মাঠে জাতীয় পতাকা কিন্তু দেখা গেছে। এটা একটি পরিবর্তন। দ্বিতীয়ত, ব্রিগেড এই যে বামফ্রন্ট বা এর শরিক দলগুলি ব্রিগেড শুরু করেন কিন্তু ইন্টারন্যাশনাল গান দিয়ে, ইন্টারন্যাশনাল গেয়ে। কিন্তু কালকে মানে আমরা দেখলাম সেদিন 7ই জানুয়ারি ব্রিগেড শুরু হওয়ার সময়, তখন কিন্তু ব্রিগেড শুরু হয়েছিল রবীন্দ্রসঙ্গীত বা রাজ্য সঙ্গীত গেয়ে। আর এরপরে কি হয়েছে, ব্রিগেডের একেবারে শেষে সংবিধান পাঠ করা হয়েছে। মীনাক্ষী মুখার্জি তিনি উঠে সবাইকে বলেন যে আমরা সবাই উঠে দাঁড়াবো এখন এবং আমরা সংবিধান পাঠ করব। তো ব্রিগেডের সংবিধান পাঠ করাও একটা নতুন পরিবর্তন বলে জানা যাচ্ছে। এরপরে সব থেকে বড় একটা পরিবর্তন, সেটা আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, আপনারা বিভিন্ন মিডিয়া টেলিভিশনে দেখেছেন, আমাদের চ্যানেলেও দেখেছেন, যে সব থেকে বড় পরিবর্তন হচ্ছে বর্ষিয়ান নেতা বা প্রবীণ নেতারা কিন্তু মঞ্চে কোনো বক্তৃতা দেননি। পুরো পুরো মঞ্চটাই কিন্তু নতুন প্রজন্মের জন্য ছেড়ে দেওয়া হয়েছে। বর্ষিয়ান নেতা যেমন সূর্যকান্ত মিশ্র, সুজন চক্রবর্তী, আরও অনেকে, যারা বিমান বসু, এরা কিন্তু স্টেজের নিচেই কিন্তু তাদেরকে আমরা বসে থাকতে দেখেছি। টিভি চ্যানেলের ক্যামেরা পর্দায় আমরা কিন্তু দেখেছি তারা স্টেজের নিচে তারা বসে আছে, তারা কিন্তু শুনছিল, তারা কিন্তু বক্তা হয়নি, তারা সমস্তটাই চক্ষুষ করছিল, শুনছিল। তো এই সমস্ত বর্ষিয়ান নেতারা কিন্তু স্টেজে উঠে বক্তব্য দেয়নি। এটা একটা বড় পরিবর্তন। পুরো স্টেজটাই কিন্তু তারা
নতুন প্রজন্ম, নতুন যে ভবিষ্যৎ প্রজন্মর কাছে তারা কিন্তু ছেড়ে দিয়েছিল। যেমন স্টেজে নতুন প্রজন্ম বলতে ছাত্রনেতা, বিভিন্ন ডিওয়াইএফআইয়ের কর্মী সমর্থক তারা ছিল। যেমন হিমগ্নরাজ ভট্টাচার্য ছিলেন, মীনাক্ষী মুখার্জি তো ছিলেন, তিনি তো মূল বক্তা। তিনি তারপরে রহিম ছিলেন, সৃজন ভট্টাচার্য, ধ্রুবজ্যোতি, এরা সবাই কিন্তু স্টেজে ছিলেন এবং বক্তব্য রেখেছেন। এছাড়া আমরা আরেকজন ইয়ং জেনারেশন বা যুব নেত্রীকে দেখতে পাই, তিনি হচ্ছেন দীপশিতা ধর। তিনি স্টেজে বসেছিলেন কিন্তু তিনি বক্তব্য দেননি, তো তিনি স্টেজে ছিলেন। তো এই একটা বড় একটা কিন্তু পরিবর্তন লক্ষ্য করা গেছে ব্রিগেডে, যে ইয়ং জেনারেশন তাদেরকে কিন্তু বর্ষিয়ান নেতারা জায়গা ছেড়ে দিয়েছেন, মঞ্চ ছেড়ে দিয়েছেন। কিন্তু এর মধ্যে প্রশ্ন আসে, একজন বর্ষিয়ান নেতা বা তিনি আছেন মোহাম্মদ সেলিম, তিনি বক্তৃতা দিয়েছেন, তাহলে তিনি কেন? কারণ তেনাকে কিন্তু এখানে রাখা, মানে এই বক্তৃতার মঞ্চে আনা হয়েছে কোনো সিপিআইএমের রাজ্য সম্পাদক হিসাবে নয়, তেনাকে পরিচয় করানো হয়েছে ডিওয়াইএফআইয়ের প্রাক্তন সম্পাদক হিসাবে। ডিওয়াইএফআইয়ের প্রাক্তন সম্পাদক হিসাবে তাকে পরিচয় করা হয়েছে, যেহেতু এটা ডিওয়াইএফআইয়ের সভা, তো সেক্ষেত্রে একজন প্রাক্তনকে দিয়ে বক্তৃতা করানো হয়েছে। এছাড়া সমস্ত সবাই কিন্তু এখানে ছিল যারা নতুন প্রজন্ম। এরপরে এই বিষয়টি বড় কথা যেটা বিরোধীরা বলে থাকেন বারবার, যে এই যে সিপিআইএম দলটা, এই বামফ্রন্ট, এটা হচ্ছে বুড়োদের দল। এই দল মানে আর নতুন প্রজন্ম এখানে কি করবে, এখানে তারা ওই নতুন প্রজন্মরা আর এখানে জায়গা পাবে না, তাদের কোনো আশা নেই এই দলের প্রতি। তো এই জায়গাটায় বিরোধীদের যে অভিযোগ, সেই অভিযোগকে নস্যাৎ করেছে কিন্তু এই ব্রিগেডের ময়দানে দেখিয়ে দিয়েছে বামফ্রন্ট, নতুন প্রজন্ম এবং পুরনো প্রজন্ম সবাই মিলে দেখিয়ে দিয়েছে যে দেখো, আমরা আমাদের দলে কিন্তু বর্ষিয়ান নেতাদের পাশাপাশি নতুনদেরও কিন্তু জায়গা করে দেওয়া হচ্ছে। এক্ষেত্রে কিন্তু বিরোধীদের অভিযোগকে বুড়ো আঙুল দেখানো হয়েছে, বিরোধীদের অভিযোগ পুরোপুরি নস্যাৎ করা হয়েছে। এরপরে যে পয়েন্টটা, সেটা হচ্ছে এই আজকে সেদিনের সভার মূল বক্তা বা মূল যে মুখ ছিল, প্রধান যে মুখ ছিল, সেটি হচ্ছে মীনাক্ষী মুখার্জি। এই মীনাক্ষী মুখার্জি তিনি অত্যন্ত সুবক্তা, আমরা জানি, ভালো বক্তৃতা করেন এবং তিনি নন্দীগ্রামে মমতা ব্যানার্জি এবং শুভেন্দু অধিকারের বিপরীতে সিপিআইএমের পক্ষ থেকে লড়েও ছিলেন। বিমান বসু নিজে মীনাক্ষী মুখার্জিকে বলেছেন যে ক্যাপ্টেন, মীনাক্ষী মুখার্জিকে ক্যাপ্টেন হিসাবে বলেছেন এবং আরও বলেছেন মীনাক্ষী একজন ভালো নেত্রী, ভালো বক্তা, তিনি মাঠে ময়দানে এসে লড়াই করেন এবং তিনি জনগণের নেত্রী। এই কথা কিন্তু মীনাক্ষীর উপর একেবারে ঠিক, যে তিনি জনগণের নেত্রী, তেনার কাজে কর্মে কিন্তু বোঝা যায়। আমাদের এবারে মীনাক্ষী মুখার্জিকে প্রশ্ন করা হয়, বিভিন্ন মিডিয়া বন্ধুরা প্রশ্ন করে, আপনারা দেখেছেন সেই সমস্ত, যে এই যে আপনাকে প্রধান বক্তা করা হয়েছে, তাহলে কি সিপিআইএম কোনো না কোনোভাবে মনে করছে আগামী লোকসভা নির্বাচনের আগে দলের মুখ আপনি, বা আপনাকে দলের সামনে রেখে এগিয়ে যেতে চাইছে? মীনাক্ষী মুখার্জিকে প্রশ্ন করা হলে মীনাক্ষী মুখার্জি জানায় যে আমাদের দলে কোনো রকম ব্যক্তিকেন্দ্রিক বা মুখকেন্দ্রিক মুখকেন্দ্রিক কোনো লড়াই হয় না। আমাদের দলটা সবাইকে নিয়ে এই দল, আমাদের দলটা মানুষের জন্য দল, এখানে কোনো মুখ বা কোনো ব্যক্তি প্রাধান্য পায় না। এটা বলা মীনাক্ষী মুখার্জি জানালেও এটা আমরা সবাই জানি যে কোনো না কোনো দলে একটা মুখ দেখে কিন্তু বেশি ভোট, বা এই যে আগামী দিনের যে ভোট, সেই ভোট কিন্তু নির্ভর করে অনেকটা মানুষের কাছে মুখটা কিন্তু আসলে হয়। যেমন আমি যদি বামফ্রন্টের ক্ষেত্রেই বলি বা সিপিআইএমের ক্ষেত্রেই বলি, তাহলে এদেরও একটা সময় কিন্তু মুখ ছিল জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য। তাই এখনও আপনি দেখবেন ব্রিগেড হলে বা যে কোনো মঞ্চে, যে কোনো অনুষ্ঠান এই পার্টির তরফ থেকে হলে, তখন কিন্তু জ্যোতি বসু কিংবা বুদ্ধদেব ভট্টাচার্যের ছবি কিন্তু এখনও তারা ব্যবহার করে। তাহলে সিপিআইএমের মুখ হিসাবে কিন্তু একটা সময় দাপট ছিল এই জ্যোতি বসু, বুদ্ধদেব বসু। তেমনই আমরা বিজেপির ক্ষেত্রেও বলতে পারি, বিজেপি হচ্ছে ভারতের সর্ববৃহৎ দল এবং তারাই কিন্তু কেন্দ্রে ক্ষমতায় আছে, তাদের কাছে অনেক টাকা, প্রচার তারা করতে পারে। তবুও কিন্তু ভোটের সময় কিন্তু তারাও কিন্তু মুখ ব্যবহার করে, তারা মোদিজিকে সামনে নিয়ে আসেন, নরেন্দ্র মোদিকে সামনে নিয়ে তারা ভোট করেন। তৃণমূলের ক্ষেত্রেও একই ব্যাপার, তৃণমূলের ক্ষেত্রে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখকেই সামনে রাখা হয়। তো প্রত্যেকটা দলে কিন্তু এক একটা করে আলাদা আলাদা করে মুখ রাখা হয়। নির্বাচন
নির্বাচনে লড়ার জন্য। তো সেরকম সিপিআইএমেরও ক্ষেত্রেও হয়তো মানুষ কিন্তু মীনাক্ষীকেই সামনের সারিতে দেখছে। তো সেই হিসাবে মীনাক্ষী কিন্তু দলের মুখ হতে পারেন, কিন্তু মীনাক্ষী মুখার্জি সেই যে বিষয়টা সেটা কিন্তু অস্বীকার করে বলেছেন, আমাদের দলে সবাই মুখ, আমরা সবাই একত্রে কাজ করি। এরপরে মীনাক্ষীকে মানুষ পছন্দ করবে কেন? এর একটা কারণ যে মীনাক্ষী মাঠে ঘাটে রাজনীতি করে, মানুষের সাথে মেশে, তিনি সুবক্তা, ভুল স্বীকার করেন। এই একটা পয়েন্ট, ভুল স্বীকার করেন। কি ভুল স্বীকার করেন? আমরা ব্রিগেডের ময়দানেই দেখেছি তিনি তার বক্তব্যের সময় কাজী নজরুলের একটি কবিতা পাঠ করছিলেন। সেই কবিতা পাঠ করতে করতে তিনি হঠাৎ করে কবিতার লাইন ভুলে যান বা হারিয়ে ফেলেন। তো তখন তিনি সঙ্গে সঙ্গে কিন্তু ওই স্টেজে দাঁড়িয়েই, ওই মঞ্চে দাঁড়িয়েই কিন্তু তিনি সেটা স্বীকার করেন যে ভুলে গেছি। তারপরে অবশ্য তিনি ওই লাইনটা হয়তো রিকভারি করে বলেছিলেন, কিন্তু তিনি স্বীকার করেছিলেন যে তিনি ভুলে গেছেন। এখানেই কিন্তু বোঝা যায় তিনি কতটা স্বচ্ছ নেত্রী, কতটা সাদাসিধে একজন নেত্রী। তিনি যেটা ভুল হয়েছে সেটা ভুলটা সঙ্গে সঙ্গে স্বীকার করছে। এইটা যদি আমরা অন্য কারোর ক্ষেত্রে দেখি, আমি নাম বলবো না, অনেকেই আছে ইনস্টিটিউটে ভুলভাল বকে, এ পাঠ করতে গিয়ে ওইটা পাঠ করে দেয়, এটা করতে গিয়ে ওটা করে দেয়, ভুলভাল করে কিন্তু স্বীকার করে না। আমরা দেখেছি এটা নিয়ে মিম হতে, ট্রল হতে। একজন অত্যন্ত বাংলার ভালো একজন নামকরা মানুষ, তিনি কিন্তু স্টেজে উঠে ভুলভাল বলে ফেলেন, আর বলার পরে কিন্তু তার মিম হয়, ট্রল হয়। তো তিনি কিন্তু স্বীকার করেন না তারপরে। কিন্তু এখানেই হচ্ছে আমাদের মীনাক্ষী মুখার্জি, তিনি কিন্তু স্বীকার করেছেন। এটাই হচ্ছে তেনার স্বচ্ছতা, তেনার ভুলটা স্বীকার করার যে এটাই কিন্তু মানুষ কিন্তু পছন্দ করবে। এরপরে বড় প্রশ্ন, লাস্ট আমার শেষ, যে ব্রিগেডের ময়দান, ব্রিগেডের মাঠ তো ভরছে, এর আগেও ভরেছে, কিন্তু ভোট বাক্সে এর প্রভাব কেন পড়ছে না? ভোট বাক্সে এর প্রভাব কেন পড়ছে না? এত দুর্নীতি, এত মানে রাজ্যের অবস্থা, এত পরিস্থিতি, তবুও কেন ভোট ব্যাংকে সিপিআইএমের মাঠ ভরালেও ভোটে এর বাক্সে কেন হচ্ছে না? এর কারণ অনেক কিছু আছে, যে ভোটের সময় যে অনেক কিছু হয়, সেটা আপনারা টিভি চ্যানেলের পর্দায় দেখেন, সেটা একটা কারণ। আর দ্বিতীয়ত, সেই সময় থেকে যখন 2019-এর লোকসভা নির্বাচন বা বিধানসভা নির্বাচন, তারপরে কিন্তু এখন এই সময়ে ভোট ব্যাংক, মানে ভোট কিন্তু বিশেষ করে সংখ্যালঘু ভোট বা মুসলিম ভোট, সেই ভোট কিন্তু এখন কিন্তু তৃণমূলের কাছ থেকে শিফট হচ্ছে। আমরা বিভিন্ন পঞ্চায়েত ইলেকশন বা ছোট ছোট ইলেকশন, সমবায়, এইসব জায়গায় দেখেছি ভোট কিন্তু শিফট হচ্ছে। এই রিসেন্ট কিছুদিন আগে মাদ্রাসা ভোট হলো, সম্ভবত ভুল না বললে ফুরফুরা শরীফে, সেখানকার মাদ্রাসা ভোটে কিন্তু সম্পূর্ণরূপে তৃণমূল কংগ্রেস ভরাডুবি হয়েছে। সেখানে কিন্তু বাম, আইএসএফ, কংগ্রেস, এই জোট, এরা কিন্তু প্রত্যেকটা আসন জয়ী হয়েছে। তো এখান থেকে কিন্তু বোঝা যায় যে মুসলিম ভোট সেটা কিন্তু অনেকটা কিন্তু মানে তৃণমূল থেকে সরে যাচ্ছে। সরে যাওয়ার ফলে কি হচ্ছে, এটা জোটে যাচ্ছে, বা বামফ্রন্টে যাচ্ছে, আইএসএফে যাচ্ছে। তো এইভাবে কিন্তু ভোটটা কিন্তু আগের থেকে পাচ্ছে। এই প্রসঙ্গে সিপিআইএম বলছে যে 2019-এর তুলনায় 2019-এ বামফ্রন্টের যে ভোট ছিল সেটা ছিল নিম্নমুখী, কিন্তু এখন তারপর থেকে আজকে পর্যন্ত 2024 পর্যন্ত ভোট কিন্তু আস্তে আস্তে ঊর্ধ্বমুখী হচ্ছে। ভোট মানে সিপিআইএমের ভোট কিন্তু বাড়ছে, এটা কিন্তু পরিষ্কার। তো সেই কারণে সিপিআইএম ছোটো ছোটো জায়গায়, সবার কাছে হয়তো খবর পৌঁছায় না, ছোটো ছোটো জায়গায় কিন্তু ভালো ফল এই সিপিআইএমে করছে। তো সেই কারণে আগামী লোকসভা নির্বাচন কিন্তু পাখির চোখ করেছে সিপিআইএম নেতৃত্ব। তো দেখা যাক আগামী লোকসভা নির্বাচনে ঠিক কি হয়। তারপরেই লোকসভা নির্বাচন কে কোথায় প্রার্থী হয়, একটা জোটেরও সম্ভাবনা রয়েছে, সেটা কি হয়, সব কিছু মিলিয়ে আমাদের চোখ থাকবে আগামী লোকসভা নির্বাচনে। তো ততক্ষণ আজকের ভিডিওটা এই পর্যন্তই। চর্চায় মীনাক্ষী এই পর্যন্ত। আবার পরবর্তী কোনো এপিসোড নিয়ে, এই চর্চায় এপিসোড নিয়ে আসবো। থাকবে হয়তো অন্য কোনো ব্যক্তি, অন্য কোনো রাজনৈতিক ব্যক্তি। ততক্ষণ আজকের মতো এখানেই। সকলকে ধন্যবাদ।